করব। এইটা থেকে মাঝে মাঝে 4 মার্কের প্রশ্ন আসছে, তবে ম্যাক্সিমাম টাইম এই টপিকগুলো থেকে 1 অথবা 2 মার্কের প্রশ্নগুলোই এসে থাকে। আমরা একটা সংখ্যা নিয়ে টেস্ট করি, তাহলে বুঝতে পারবো যে বিসিডি আর বাইনারি দুটা বিষয় এক কিনা। ধরো আমি একটা নাম্বার নিলাম 15, তাহলে 15 এর যদি আমরা বিসিডি করি তাহলে ডিরেক্টলি তো পসিবল না, কিন্তু আমরা এটা যদি ইন্ডিভিজুয়াল একটা অঙ্ক নিয়ে কাজ করি তাহলে পসিবল, এটা আমরা বলছিলাম। আমরা জানি যে 10 থেকে শুরু করে 15 পর্যন্ত বিসিডি তে অবৈধ, সেই 1010 মানে বাইনারি যে ভ্যালু গুলো আছে ওগুলো অবৈধ। বাট আমরা জানি যে ইন্ডিভিজুয়াল অঙ্কের জন্য 4 বিট করে নিলে সেইটা আমরা বিসিডি তে পাই বা বিসিডি তে পসিবল। তাহলে ব্যাপারটা কি রকম? যেমন আমরা জানি 8421 নিয়ে কাজ করলে এখানে 1 এর জন্য কত হবে? 3টা 0 1, আর 5 এর জন্য হবে 0101। তাহলে এখানে আমরা বসায় দিলাম। তাহলে এইটা হচ্ছে তোমার 15 এর বিসিডি পেয়ে গেলাম। এখন অনেকে যে প্রশ্নটা করে যে স্যার, তাহলে এই 8421 দিয়েও তো বাইনারিও হয়, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আসলে 8421 দিয়ে যখন আমরা বাইনারিটা করেছি তখন কি আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিট নিয়েছি, নাকি একবারে ওই নাম্বারটাকে ম্যাচিং করার ট্রাই করেছিলাম? কোনটা? আমরা দেখেছিলাম প্রথম সংখ্যা যোগ করলে 15 হয়, তাই না? একবারে ম্যাচ করার ট্রাই করেছিলাম, কিন্তু এখানে কিন্তু একবারে ম্যাচ করতেছি না আমরা। এখানে আমরা যে কাজটা করতেছি সেটা হলো প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়ালি 4টা করে বিট নিচ্ছি। তাহলে এখানে আমরা করেছিলাম কিভাবে? 15 এর বাইনারি সংখ্যা, তাহলে 8 4 12 2 14 আর 1 15। এইটা হচ্ছে 15 এর বাইনারি সংখ্যা। কিন্তু যখন আমরা এই প্যাটার্নটা ইউজ করে ফেলবো ইন্ডিভিজুয়াল এক একটা অঙ্কের জন্য, সেটা হবে তোমার বিসিডি। এখন আরো কিছু ডিফারেন্সিয়েট করা যায়, সেটা হলো যে বিসিডি তে তো আর 4 বিটের বেশি হবে না, তাই না? কিন্তু আমরা যখন বাইনারি করি তখন তো 1 2 4 8 16 32 এগুলো হতে পারে, কিন্তু এটা তো বিসিডি তে পসিবল না। তো এইখানে এই জিনিসটাই পার্থক্য যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নাম্বারের জন্য আমরা 4 বিট নিয়েছি। এখন অনেকে বলে তাহলে কি এটা হেক্সাডেসিমাল? না, ব্যাপারটা কিন্তু তাও না। কারণ হেক্সাডেসিমালে আমরা জানি যে সব সময় 1 2 4 8 ই থাকে, কিন্তু বিসিডি তে তো সব সময় ন্যাচারাল বিসিডি বাদ দিয়ে আরো তো টাইপস আছে, যেমন এক্সএসটি কোড ছিল, 7421 ছিল, 2421 ছিল, বিভিন্ন টাইপস আছে। সো ওগুলোকে মেলানো যাবে না। তাহলে এখানে যদি আমরা এই ব্যাপারটা একবারে লিখে ফেলি যে 15 এর বাইনারি সংখ্যা 4টা 1, তাহলে এইখানে এটা আসলো। এখন বলো তো, তাহলে 15 এর বিসিডি আর বাইনারি দুটা মান কি সেম আসলো? না স্যার। আচ্ছা, তাহলে এখন বলো তো যে বিসিডি আর বাইনারির ভিতরে তাহলে কোনটাতে বিট আমাদের বেশি লাগতেছে, মানে বাইনারি ভ্যালুটা কোথায় বেশি লাগতেছে, বিসিডি তে নাকি বাইনারিতে একটা সংখ্যার জন্য? স্যার বিসিডি তে। আচ্ছা, তাহলে এখান থেকে পরীক্ষায় যদি কম্পেয়ার করতে বলে তাহলে এক্সাম্পল তো নিজেই একটা পার্থক্য। এর সাথে সাথে কিন্তু আমরা আরো কিছু জিনিস এখান থেকে বলতে পারি যে বিসিডি তে হচ্ছে বিট বেশি লাগে, বাইনারিতে কম লাগে। আর আমরা যখন পজিশনাল সংখ্যা পদ্ধতির নাম পড়েছিলাম তখন তো ছিল তোমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। তার ভিতর তো বাইনারি ছিল, বিসিডি তো ছিল না। তাহলে এখানে আরেকটা পার্থক্য হলো বাইনারি একটা সংখ্যা পদ্ধতি কিন্তু বিসিডি একটা কোড। তাহলে অথবা বলতে পারো বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়। এখন অনেকের প্রশ্ন হতে পারে স্যার, এখানে যদি বিট বেশি লাগে তাহলে তো বিসিডি তে মেমোরিও বেশি লাগবে, তাই কিনা? যদি আমরা ইউজ করি কোনো একটা সংখ্যার জন্য তাহলে বিটও বেশি লাগবে, আর বিট বেশি লাগার কারণে মেমোরিতে জায়গা বেশি লাগবে। আর যদি মেমোরিতে জায়গা বেশি লাগে তাহলে কস্টিংটা বাড়বে না কমবে? স্যার বাড়বে। কস্টিংটা বাড়বে, তাই না? এখন প্রশ্ন হলো তাহলে এত কিছুর পরে আমরা কেন বিসিডিটা ব্যবহার করি? এটা একটা ব্যাপার। বিসিডিটা ব্যবহার করার পিছনে কারণ প্রথমত আগে আমি একটা এক্সাম্পল দেই। যেমন আমরা তো বাইনারি শর্টকাট পদ্ধতিতেও নির্ণয় করি। ধরো একটা আমি সংখ্যা দিলাম 5 7 6 4। তোমাকে যদি বলা হয় এটার বিসিডি কত হবে, তুমি খুব সহজেই 8421 ন্যাচারাল বিসিডি ব্যবহার করে বের করে ফেলতে পারবা যে 5 এর জন্য তাহলে হবে 0101, 7 এর জন্য কত হবে তাহলে বলো তো? 0111, তাই না? হ্যাঁ স্যার। তারপর 6 এর জন্য
01110। আচ্ছা, এর 4 এর জন্য 0100। তাহলে এইটা হলো তোমার ওই সংখ্যাটার বিসিডি। আচ্ছা, এখন বলো তো যে তুমি যত কম সময়ে ওই সংখ্যাটার বিসিডিটা নির্ণয় করলা, তোমাকে যদি বলা হতো যে এটার বাইনারিটা কত হবে, এটা কি এত সহজে বের করা যাবে? তুমি শর্টকাট পদ্ধতি ব্যবহার করো আর যেটাই ব্যবহার করো, করা যাবে? না স্যার। তাহলে বলো যে যে কোনো একটা দশমিক সংখ্যাকে কোনটাতে রূপান্তর করা সহজ, বিসিডি নাকি বাইনারি? বিসিডিতে। বিসিডিতে বিসিডিতে। রূপান্তর করা সহজ। আর এই রূপান্তর করা সহজ বলেই কিছু স্পেশাল কেজে তোমার বিসিডি ব্যবহার করা হয়। স্পেশাল কেস গুলো কিরকম? যেমন আমরা ডিজিটাল ওয়াচ গুলো ব্যবহার করি, তারপরে এই ধরো যে ডিজিটাল, যেমন ডিজিটাল ওয়াচ বলতে যে তোমার দেখবা যে কিছু মসজিদে লাগানো থাকে, আবার আমরা হাতে ইউজ করি এরকম ওয়াচ গুলো, অথবা কিছু ক্যালকুলেটর। তারপর দেখবা যে অনেক সময় বিভিন্ন স্কোর বোর্ড গুলো বানাই, যেমন তোমার এই যে ক্রিকেট খেলা হয় বা বিভিন্ন জায়গাগুলোতে, হ্যাঁ, ডিজিটাল ডিসপ্লে বোর্ড গুলো যেগুলো, এগুলো বিভিন্ন জায়গায় স্পেশাল কিছু পারপাজে তোমার বিসিডিটা ব্যবহার করা যায়। তো এই বিসিডি ব্যবহার করলে কি হয় যে অনেক বড় একটা ডেসিমাল সংখ্যাকে তুমি খুব সহজে রূপান্তর করতে পারবা, যেটা আসলে বাইনারিতে সম্ভব নয়। বোঝা গেছে না? যায়নি? কিন্তু বিসিডিতে সমস্যাটা কি, এখানে স্টোরেজ একটু বেশি ব্যয় হয়। কিন্তু যেহেতু খুব সহজে রূপান্তর করা যায়, বাইনারির মতো অত কমপ্লেক্স না বিসিডি পদ্ধতিটা, যার কারণে এই বিসিডিটা স্পেশাল কিছু পারপাজে ব্যবহার করা হয়। আমাদের বই পুস্তকে হয়তো বলা আছে আরো কি কি পারপাজে ব্যবহার করা যায়, এগুলো লেখা আছে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি যে বিসিডিটা কেন আসলো? কারণ যে কোনো স্যার। দশমিক সংখ্যা বাইনারি থেকে বিসিডি তে রূপান্তর করাটা সহজ। যখন এই প্রক্রিয়াটা কোনো সার্কিটে ব্যবহার করবে, কোনো ডিজিটাল ডিভাইসে, তখন আসলে এখানে রূপান্তর সহজ হওয়ার কারণে টাইম কমপ্লেক্সিটি কমে যাবে। জটিলতা কমে যাওয়া মানে কি, সেই সার্কিটটা ফাস্টার কাজ করবে। এটা আচ্ছা, তাহলে আশা করা যায় এখান থেকে যদি তোমার কম্পারিজন বা পার্থক্য পরীক্ষায় আসে তাহলে তোমরা পারবা। তো এখানে এই রিজন গুলো বলা আছে যে দশমিক সংখ্যাকে বিসিডি তে প্রকাশ করলে বাইনারি থেকে বেশি বিটের প্রয়োজন হয়, আর দশমিক সংখ্যাকে সহজে বিসিডি তে রূপান্তর করা যায়। আর বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটা আমরা বলেছি। বিসিডি হলো একটা কোড। কারণ আমরা যখন পজিশনাল নাম্বার সিস্টেম পড়েছিলাম তখন চারটা পড়েছিলাম, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, যার ভিতরে বিসিডিটা ছিল না। এখানে পার্থক্য দিয়ে দেওয়া আছে অন্য একটা উদাহরণ দিয়ে, তোমরা এটা পরীক্ষার জন্য, আমি গত দিন মনে হয় স্লাইডটা দেই নাই, আজকে পাঠিয়ে দিব। জি স্যার, পিডিএফটা দেওয়া হয়নি। হ্যাঁ, আমি স্লাইডটা দিয়ে দিব আজকে। ভুলে গেছিলাম কালকে রাতে তোমাদেরকে এডিট আগেই করে রাখছিলাম। একদিন বাসায় ওয়াইফাই প্রবলেম ছিল, যার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি। আরাপ আমাকে বলছিল তাড়াতাড়ি দেওয়ার জন্য, ওর কথার পরেই আমি এডিট করে রাখছিলাম, কিন্তু বাসায় পুরো একটা দিন ওয়াইফাই লাইন ছিল না। পরে ভুলে গেছিলাম, কালকে রাতে হঠাৎ করে মনে হলো যে অ্যাটলিস্ট রাতে দিয়ে দিই, তোমরা তাহলে ক্লাসের আগে যাদের দেখো নাই তারা দেখতে পারবা, এই জন্য আগে ভিডিওটা দিয়েছি। আর এই স্লাইডটা আমি আজকে দিয়ে দিচ্ছি। যদি না দেই তাহলে রাত 10টায় একবার আমাকে রিমাইন্ডার দিয়ে আমি পাঠিয়ে দিই। আচ্ছা, তাহলে এখান থেকে এই পরীক্ষার জন্য এই ডিফারেন্স গুলো পড়লেই হবে। এটা মাঝে মাঝে প্রশ্নটাই এইভাবে আসে যে বিসিডি এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে কোনটাতে কোড বা মানে বিট বেশি লাগে, ব্যাখ্যা করো। তখন তোমার আসলে এই জিনিসটা এক্সপ্লেইন করতে হবে। যখনই ব্যাখ্যা করতে বলবে, মাস্ট বি উই হ্যাভ টু ইউজ অ্যান এক্সাম্পল। অনেকে এক্সাম্পল ছাড়া শুধু মৌখিক ভাবে বলে ফেলে। তুমি একটা সংখ্যা না নিলে তুমি কিভাবে এটাকে ডিফারেন্সিয়েট করবে যে কোনটা থেকে কোনটাতে বিট বেশি লাগে? আরেকটা জিনিস স্টুডেন্টরা ভুল করে, সেটা হলো তুমি যদি সেম সংখ্যা ধরে বিসিডি আর বাইনারি না দেখাও, তাহলে কাকতালীয় ভাবে যদি তুমি দুটো আলাদা আলাদা সংখ্যা ইউজ করে, তাহলে তো এমনও হতে পারে যে বিসিডি আর বাইনারিতে সমান বিট লেগে যাচ্ছে। লাগতে পারে না? পারে না? কাকতালীয় ভাবে এরকম ঘটনা ঘটতে পারে। মানে তুমি একটা যেমন উদাহরণ ইউজ করেছো 137, এইটা করলা হলো বাইনারিতে, আর তুমি হলো মনে করো 15-র জন্য বিসিডি দেখালা। তো দুটাই সংখ্যা যদি ডিফারেন্ট হয় তাহলে তো তুমি আর পার্থক্যটা তো এক্সপ্লেইন করতে পারবে না। অবশ্যই সেম ডিজিট ধরে এক্সপ্লেইন করতে হবে, এবং সেটা এক্সপ্লেইন করার ক্ষেত্রে অবশ্যই ইউজ যেটা করবা সেটা হলো 2 ডিজিটের বেশি ব্যবহার করবা।
মানে 2 ডিজিট বলতে সেটা হতে পারে 10, 11, 12 এরকম। কারণ ছোট সংখ্যা নিলে দেখা গেল যে অনেক সময় আমরা এভাবে করে ফেলতে পারি। দেখা গেল যে যদিও বিসিডিটা ৪ বিটের কোড, তারপরও অনেকে দেখা গেল যে 1 এর বাইনারি লিখতেছে ৩ টা 0 1 দিয়ে। তো সে যেটা লিখছে ওইটাও তো বাইনারিতে ভুল লিখেনি, কারণ বাম পাশে 0 তো omit করাই যায়। তো সেই ক্ষেত্রেও এরকম উদাহরণ না দিয়ে মানে আমার সাজেশন থাকবে যে বড় সংখ্যা ধরবা। তবে বাইনারিতে তুমি চাইলে তো বাম পাশে ৩ টা 0 বাদ দিতে পারো। বিসিডি তে কি বাদ দেওয়া যাবে 1 এর জন্য লিখলে? না স্যার। তখন কিন্তু বাদ দেওয়া যাবে না। সো অবশ্যই ডিফারেনশিয়েট করা যায়। তারপরেও যাতে কারো ভুল না হয়, এইজন্য বলতেছি মিনিমাম ২ ডিজিটের সংখ্যা দিয়ে তোমরা বিসিডি এবং বাইনারির কম্পারিজনটা বোঝাও। আচ্ছা, তাহলে এখন আমরা চলে গেলাম আলফা নিউমেরিক কোড। আমরা আগেই বলেছিলাম এখানে কম্বিনেশন থাকবে। সংখ্যা থাকতে পারে, চিহ্ন থাকতে পারে, লেটার থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে। যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো আলফা নিউমেরিক কোড। আলফানিউমেরিক কোড ছিল ৩ ধরনের, তাই না? আমরা বলেছিলাম ASCII কোড, ABCDIC কোড আর হচ্ছে ইউনিকোড। এখন এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ASCII কোডে যাওয়ার আগেই বলি, তোমাদের প্রথম দিন যখন এক্সাম্পল দিয়েছিলাম বলেছিলাম যে A এর জন্য এই বাইনারি ভ্যালুটা তৈরি হবে। কেন আসলে এটাই হয় সেটা ওই সময় বলিনি। বলছিলাম যে এটার পরে ডিটেইলস আমরা পড়ব। তো সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। যে ASCII কোড তার ব্যাপারটা কি? প্রথমত হলো ASCII কোডটা কত বিটের কোড হবে? সেটা হতে পারে ৭ বিটের কোড অথবা ৮ বিটের কোড। তাহলে পরীক্ষায় যদি এমসিকিউ আসে বলো তো তাহলে কোনটা অ্যান্সার করবা? ASCII কোড ৭ বিটের নাকি ৮ বিটের? কোনটা হবে? সাইদ? স্যার ৮ বিটের। ৮ বিটের। যদি বহুপদী আসে? ৭ বা ৮ বিটের। দুটাই হবে তখন, তাই না? বহুপদী আসলে দুটাই। যদি জ্ঞানমূলক আসে তাহলে ৮ বিট ব্যবহার করবা, যদি অপশনে থাকে, না থাকলে ৭ বিট ব্যবহার করবা। এখন আমি একটু ব্যাপারটা ব্যাখ্যা করি। প্রথম দিকে ASCII কোডটা ৭ বিটের ছিল। আপডেটেড যে ASCII কোডটা আমরা এখন ব্যবহার করি সেটা হচ্ছে তোমার ৮ বিটের কোড। ৭ বিটে কি, কি কমপ্লেক্সিটি ছিল বা কি, কি সুবিধা ছিল সেগুলো নিয়ে আমরা আসতেছি। তবে আপাতত বলে রাখি যে এখন পর্যন্ত ASCII 7 কিছু পারপাজে ব্যবহার করা হয়। তার ভিতরে একটা বেস্ট এক্সাম্পল হলো আমরা যে মোবাইলে এসএমএস গুলো প্রদান করি, এই এসএমএস গুলোতে বেসিক্যালি তোমার ASCII 7 ইউজ করা হয়। চলো আমি পরের স্লাইডে এটার ব্যাখ্যাগুলো দিই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, ASCII এর ফুল ফর্মটা অনেক সময় এমসিকিউ তে আসে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এর প্রকাশক এগুলো সবই এমসিকিউ এর জন্য। 2 এবং 3 নাম্বার পয়েন্ট গুলো। ANSI আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। কত সালে তৈরি হয়? 1965 সালে, রবার্ট উইলিয়াম বিমার। তাহলে কম্পিউটার এবং ইনপুট আউটপুট ডিভাইস লাইক দ্যাট কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার এর ভিতরে তথ্য স্থানান্তরের জন্য এই ASCII কোডটা ব্যবহার করা হয়। ওই যে বলছিলাম যে আমরা যখন কিবোর্ড থেকে এ প্রেস করলাম, এর জন্য যে বাইনারি ভ্যালুটা সিপিইউ তে তৈরি হলো, তাহলে এ এর বাইনারি ভ্যালুটা ওইরকমই তৈরি হলো কেন? অন্যটা হলো না কেন? তো এই ASCII তে এটা প্রত্যেকটা ডিজিটের জন্য অথবা প্রত্যেকটা আলফাবেটের জন্য অথবা প্রত্যেকটা স্পেশাল ক্যারেক্টারের জন্য একটা ফিক্সড ডেসিমাল ভ্যালু ক্রিয়েট করে দেওয়া হয় এবং সেটা একটার থেকে আরেকটা ভিন্ন। যার কারণেই আমরা কিবোর্ড থেকে যে কোনো কি প্রেস করলে, জাস্ট লাইক দ্যাট তুমি কোলন প্রেস করলে যে বাইনারি ক্রিয়েট হবে, নিশ্চয়ই শুধুমাত্র কমা প্রেস করলে সেটা আসবে না, অথবা সেমিকোলন প্রেস করলে আসবে না, এরকম ব্যাপারটা। আমরা একটু প্রকারটা এটা নিয়ে আলোচনা করি। তার আগে আজকে এখানে 4টা দেওয়া আছে, এটা দেখতে একটু কষ্ট হতে পারে, এই জন্য আমি এখানে একটু মার্ক করে দিয়েছি। বড় হাতের এ থেকে জেড, হ্যাঁ, বড় হাতের এর মান ফিক্সড করে দেওয়া আছে, সেটা হলো 65। এভাবে সিরিয়ালি বি এর মান 66, পরেরটা 67, 68 এরকম আপ টু জেড পর্যন্ত গেলে তোমার 90 আসে। আর ছোট হাতের এর মান হচ্ছে তোমার 97, তাহলে ছোট হাতের জেড এর মান 122। এছাড়াও 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর জন্য তারা ডেসিমাল ভ্যালু যেটা ফিক্সড করে দিয়েছে 48 থেকে 57। এছাড়াও এখানে আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, তবে পরীক্ষায় এমসিকিউ তে সব থেকে যেটা বেশি আসে সেটা হলো তোমার আলফাবেট গুলো থেকে আসে। যেমন বড় হাতের এ দেয়, অথবা পরীক্ষায় প্রশ্নটা অনেক সময় এরকম আসে, আমি একটু দেখাই দিই। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো
আমার কিন্তু এত কিছু মনে রাখার দরকারই নাই। তুমি যদি ছোট হাতের এ অথবা বড় হাতের এ যেকোনো একটা ভ্যালু মনে রাখো তাহলেই হবে। মনে করো তুমি বড় হাতের এ এর মানই মনে রাখো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার তাহলে বড় হাতের এ এর মান আমি জেনে লাভ কি হচ্ছে? আমার যদি পরীক্ষায় ছোট হাতের এ এর মান দিয়ে দেয়। বুদ্ধি আছে, খেয়াল করো। বড় হাতের এ এর মান 65, ছোট হাতের কত? এর মান 97। 97, হ্যাঁ, এই দুটার ডিফারেন্স কত বলো তো? পার্থক্য কত এই দুটো সংখ্যার? 32, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে যদি বড় হাতের বি এর মান 66 হয়, তাহলে ছোট হাতের বি এর মান কত হবে? 98। আলটিমেটলি যে কোনো একটা লেটার বড় হাতের এবং ছোট হাতের এদের ভিতর ডিফারেন্স কত করে হবে? 32। 32। এখন তোমার পরীক্ষায় পড়েছে ছোট হাতের জি এর মান বের করার জন্য। মনে করে এটা দিয়েছে, তুমি জানো হচ্ছে বড় হাতের এর মান। আচ্ছা, বড় হাতের এর মান যেহেতু জানো, তাহলে তুমি ছোট হাতের এর মান বের করতে চাইলে এর সাথে কত যোগ করলে আমি 97 ভ্যালু পাবো? ছোট হাতের এর মান 32, রাইট? তাহলে জি 65 এর স্যার। সাথে আগে 32 যোগ করে তুমি ছোট হাতের এর মান বের করে নিলা। তুমি কিন্তু শুধু জানো কার? বড় হাতের এর মান। তাহলে তুমি ডিফারেন্সটা কিন্তু জানো 32 করে। তোমার পরীক্ষায় এসেছে ছোট হাতের জি। ছোট হাতের জি তে যাওয়ার আগে তুমি ছোট হাতের এ এর সিকোয়েন্সটা বের করো। তাহলে 65 এর সাথে 32 যোগ করলে 97 আসবে। এবার তুমি হাতে গুনবা যে বি সি ডি এরকম করে যে দেখবা তাহলে জি এর ভ্যালুটা কত হয়। তো পরীক্ষায় অনেক সময় এইভাবে প্রশ্নটা আসে এমসিকিউ তে, যেটা আমি বলতে চাচ্ছিলাম একটু আগে, যে তোমার বলা থাকে এ ইকুয়াল টু, অনেক সময় ভ্যালুটা এইভাবে বলেও দেয়, a equal to 65 হলে ছোট হাতের জি এর মান কত? আমি ল্যাঙ্গুয়েজটা লিখলাম না। a equal to 65 হলে ছোট হাতের জি এর মান ASCII কোডে কত হয়? বোঝা গেছে? তাহলে আমরা যদি যে কোনো একটা মনে রাখি, ছোট হাতের অথবা বড় হাতের, তাহলে আমরা অন্যগুলোরও বের করতে পারবো, কারণ এগুলো সিকোয়েন্সিয়ালি থাকে। আর একটা ব্যাপার হলো যে কোনো একটা সেম লেটারের ছোট হাতের বা বড় হাতের ডিফারেন্স গুলো 32 করে। অনেক সময় পরীক্ষায় এমসিকিউ তে এটা ডিরেক্টলি আসে যে ছোট হাতের এ থেকে বড় হাতের বা যে ক্যাপিটাল এবং স্মল লেটার গুলোর পার্থক্য ASCII কোডে কত? তাহলে অ্যান্সার হবে 32। আচ্ছা, তাহলে আশা করি এটা পারবা। এখন চলো আমরা ASCII কোডের প্রকারগুলো একটু দেখে নিই। ASCII কোডটা বেসিক্যালি দুই ধরনের, একটা হলো ASCII 7, একটা হলো ASCII 8। তাহলে ASCII 7 কত বিটের বললাম? মনে আছে? 7 বিটের। যদি 7 বিটের হয় তাহলে ASCII 7 এর মাধ্যমে আমরা যে কিবোর্ডে কি গুলো দেখি বা যে বাটন গুলো আমরা দেখি, ছোট হাতের লেটার, তারপরে হচ্ছে তোমার এখানে সংখ্যা, বিভিন্ন কমা, সেমিকোলন, তো এই রকম স্যাম্পল কতগুলো ASCII 7 এর মাধ্যমে প্রকাশ করা যায়? 128টা। কিভাবে বের করব? 2 টু দি পাওয়ার n। n এর মান হলো বিট সংখ্যা। ASCII কোড কত বিটের? ASCII কোড হলো 7 বিটের। তাহলে 2 এর উপর পাওয়ার যদি আমরা 7 বসাই, তাহলে এখানে আমরা ইজিলি বের করতে পারবো। অনেক সময় পরীক্ষায় এমসিকিউ তে এইভাবে আসে যে ASCII 7 এর মাধ্যমে টোটাল কতগুলো চিহ্নকে প্রকাশ করা যায়। তো দেখো, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 7, তাহলে টোটাল 128টা চিহ্ন প্রকাশ করা যায়। তাহলে ASCII 8 এর মাধ্যমে যদি বলা হয় কতগুলো ইউনিক সিম্বল রিপ্রেজেন্ট করা যায় 2 ASCII the 8 এর power মাধ্যমে? 8. তাহলে 2 to মান the কত power হবে? 8. তাহলে মান কত হবে? 256, তাই না? আচ্ছা, এবার আসি আমি যেটা বলছিলাম যে ASCII 7 টা আগে ছিল, ASCII 8 টা পরে আসছে। তো ASCII 8 টা এসে যদি আমি এখন এই বিটের রিপ্রেজেন্টেশনে বলি, তাহলে একটা উপকার হয়েছে, সেটা হলো প্রথম উপকার যেটা, আগে 128টা স্যাম্পলকে ইউনিকলি রিপ্রেজেন্ট করা যেত, আর এখন কতটা করা যায়? 256টা, তাই না? তার মানে অনেক বেশি সংখ্যক স্যাম্পলকে আলাদা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করা যায় ASCII 8 এর মাধ্যমে। আচ্ছা, আর কি কি উপকারিতা আছে ASCII 8 এর সেটা পরে বলছি। তার আগে বলি ASCII 7, যেটা আমি বলতেছিলাম, এখন পর্যন্ত ASCII 7 এর ব্যবহার আছে বলতে আমরা মোবাইলে যে এসএমএস গুলো আদান প্রদান করি এগুলোতে ASCII 7 ব্যবহার করা হয়। বলতো যে এসএমএস এর ক্ষেত্রে তাহলে আপডেটেড যেটা আসছে ASCII 8, এটা বাদ দিয়ে কেন ASCII 7 টা ব্যবহার করা হয়? বলতে পারবা? জি স্যার। ASCII 7 টা কেন ব্যবহার করা হয় এখন এসএমএস এর ক্ষেত্রে?
আপডেটেড যেহেতু আজকে 8 আছে, তাহলে আমরা 7 কেন ব্যবহার করব? কি লাভ হয়? লাভটা হলো এটাই, ধরো তুমি কাউকে যদি একটা মেসেজ লেখো, যেমন অনেক সময় আমরা লিখি, ধরো হাই লিখলাম, এইটা যদি আমি আজকে 7 ব্যবহার করি, তাহলে একটা লেটারের জন্য আমার লাগবে হলো 7 বিট করে। তাহলে এখানে দুইটার জন্য কত বিট? ধরো 14 বিট ব্যবহার করতে হবে। কিন্তু যদি আমি 14 আজকে 8 ব্যবহার করি, তাহলে কতটা বিট লাগবে এই সেম মেসেজটার জন্য? 16 বিট, তাই কি না? 8টা করে হলে Yes, sir. 16 বিট। এরকম আমরা যখন একটা মেসেজ লিখবো, যখন আমার বিট সংখ্যা বেশি লাগবে, তখন আজকে 8 ব্যবহার করলে হবে কি, যে একটা মেসেজে কম লেটার উঠালেই তোমার প্রথম মেসেজের লেন্থ শেষ হয়ে যাবে। তখন দেখা গেল তোমার কস্টিংটা বেশি আসবে। বুঝেছো না বুঝো নাই? বিট সংখ্যা যদি বাড়ে কোনো একটা লেটারের জন্য, তাহলে সেখানে মেসেজ লেন্থটা কমে যাবে না? দেখা গেল যে আমি লিখলাম হাই হাউ আর ইউ, এরপর আরো কিছু লিখলাম। একটা মেসেজের একটা নির্দিষ্ট লেন্থ থাকে। যখন আমি 16 বিট মানে 8টা বিটের কোড ইউজ করবো আজকে 8, তখন দেখা গেল কম সংখ্যক লেটার লিখতেই একটা মেসেজের লেন্থ শেষ হয়ে যাবে। কিন্তু আজকে 7 ইউজ করলে একটা মেসেজের ভিতরে আমি অনেকগুলো লেটার এখানে রিপ্রেজেন্ট করতে পারবো বা একসাথে অ্যাকুমুলেট করতে পারবো। তো যার কারণে এই এসএমএস আদান প্রদানের ক্ষেত্রে আজকে 7টা এখনো ব্যবহার করা হয়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটার স্পেশাল পারপাসটা আমরা বলে ফেললাম। এখন আমরা এটার উদাহরণগুলো দেখি। যে এইটা তো একটু আগে বলেছি যে এর মান কত, ওখানে দেখে আসছো 65, তাই না? তাহলে আমরা যদি শর্টকাট বের করি, তাহলেই তো বুঝতে পারবা 1 2 4, তারপরে 8, তারপরে 16, এরপরে হলো 32, তারপরে হলো 64। তাহলে 65 এর মান কত ছিল মনে আছে? এর মান 65 ছিল। তাহলে 65 হলে 64 আর হলো 1, দেখো যোগ Yes, করলে sir. 65 হয়। তাহলে এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। কয়টা 0 আছে তাহলে? 5টা। এখানেও দেখো 5টা 0 আছে। এই সেই 5টা 0, এই 1 আর এই 1। বোঝা গেছে কিভাবে আসছে? Yes, sir. Yes, sir. ঠিক আছে, তাহলে এখন এইখানে আবার কয়েকটা নাম আছে, হ্যাঁ, যেমন এইখানে হলো তোমার এর মান তো 65, এটা বললাম। এই ডান পাশের 4টা, এটাকে বলা হয় সংখ্যাসূচক বিট, আর এটাকে বলা হয় জোন বিট। এটা শুধু এমসিকিউ তেই লাগে যে আজকি কোড যখন 7 বিটের হবে, তখন ডান পাশের 4টা বিটকে কি বলা হয়? তাহলে অ্যান্সার হবে, যদি অপশনে থাকে তাহলে অবশ্যই সংখ্যাসূচক বিট একটা অপশন থাকবে, বা ইংরেজিতে বলা হয় ভ্যালু বিট। আর 100 এটাকে বলা হয় জোন বিট। এই জোন ব্যাপারটা অঞ্চল কথা থেকে আসছে, হ্যাঁ, ইংরেজিতে হলো এই ওয়ার্ডটা ZONE। এখন এগুলো তো একটা কোডিং পদ্ধতি, এগুলো তোমার আমার কারোই তৈরি না। তো তারপরেও আসলে এই জোন ব্যাপারটা এই ক্ষেত্রে আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য মানে রিয়েল একটা এক্সাম্পল দিতে পারি, যেটা দিয়ে তুমি ফিল করতে পারবা যে এখানে আবার সংখ্যাসূচক বিট বা জোন বিট এগুলো ডিফারেন্সিয়েট করার দরকারটা কি। যেমন দেখবা যে একটা ইউনিয়নের অধীনে আবার অনেকগুলো ওয়ার্ড থাকে না? Yes, sir. দেখা গেল যে প্রত্যেকটা ওয়ার্ডের আবার আলাদা আলাদা একটা কোড থাকে, বা ইউনিয়নের আলাদা আলাদা কোড থাকে। ধরো একটা থানার কথাই চিন্তা করো। মনে করো যে একটা থানার একটা জোন, একটা মানে একটা অঞ্চলের একটা নাম্বার দিয়েছে। যেমন মনে করো বিভিন্ন জেলা, যেমন আমার বাসা হলো নওগাঁ জেলা। নওগাঁ জেলার আমাদের থানার একটা আলাদা কোড থাকে। যেমন পোস্ট কোড একটা আলাদা কোড থাকে, ওইটা নির্দিষ্ট করে কিন্তু একটা নির্দিষ্ট এলাকাকে, একটা জোনকে, তাই না? তোমাদের যখন সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে, এখনো কিন্তু পোস্ট অফিসেই কমিউনিকেশন গুলো হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে তুমি যে পোস্ট কোডটা দিবা, তার মানে কি ওটা একটা নির্দিষ্ট এরিয়াকে রিপ্রেজেন্ট করতেছে। আর এই সংখ্যাসূচক বিট এটা একটা মান নির্দেশ করে। মানে আমরা যদি বোঝানোর জন্য বলি, ধরো এইটা হলো একটা ইউনিয়নের একটা কোড, আর এটা ধরো একটা ইন জেনারেল ম্যান। এটা চেঞ্জ হতে পারে, এটা চেঞ্জ হতে পারে, এটা কোনো সমস্যা নাই।
মনে করো যে আমি একটা নাগরিক, আমার জন্য হয়তো ভ্যালুটা এটা, আরেকজনের জন্য আরেকটা হতে পারে, কিন্তু এই জোন বিটটা দেখা গেল যে তোমার যদি 3 নং হয় একটা ইউনিয়ন পরিষদ তাহলে একরকম, 4 নং হলে আরেক রকম। আমি জাস্ট ব্যাপারটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিলাম যে জোন বিট এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট এলাকাকে বা একটা নির্দিষ্ট অঞ্চলকে নির্দেশ করে। এগুলো প্র্যাকটিক্যালি আমাদের জানা বোঝার দরকার হয় না, কারণ এগুলো তো অলরেডি অনেক আগে ইমপ্লিমেন্টেড। বাট আমি ট্রামটাকে ব্যাখ্যা করার জন্য এই উদাহরণগুলো বলবো। আচ্ছা, এবার আসি হচ্ছে আজকে এইটে। আজকে এইটের সব বিষয়গুলো এখানে সেম আছে, যেমন এখানে সংখ্যাসূচক বিট, এটা হলো জোন বিট, লাস্টে অতিরিক্ত একটা বিট আছে, এটাকে বলা হয় প্যারিটি বিট। এই প্যারিটি বিটটা নতুন আসছে হলো আজকে এইটে। প্যারিটি বিটটা আসার কারণে এখানে ঘটনা কিন্তু দুইটা ঘটছে। একটা ঘটনা অলরেডি বলেছি যে আজকে 8 হওয়ার কারণে এখানে ইউনিক স্যাম্পল রিপ্রেজেন্ট করা যায় 256টা, কিন্তু আজকে 7 এ আগে ইউনিক স্যাম্পল রিপ্রেজেন্ট করা যেত 128টা, তাহলে তার দ্বিগুণ। আচ্ছা, আর প্যারিটিভিটার আরেকটা মেইন কাজ হলো যে আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা পাঠাই, মনে করো আমি তোমাদেরকে একটা মেসেজ পাঠালাম, এখন আমি যে মেসেজটা পাঠাইছি তুমি যে ওই মেসেজটাই রিসিভ করেছো কিনা, নাকি আমি যেটা পাঠাইছি সেটার বিট চেঞ্জ হয়ে ভুল একটা মেসেজ তুমি পেয়েছো কিনা, দ্যাট মিন্স ইরোনিয়াস ডাটা পেয়েছো কিনা, এটা প্যারিটি বিটের মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। এটা কম্পিউটার সায়েন্স বা আইসিটি রিলেটেড যে কোনো সাবজেক্টে যদি তুমি পড়ো, টেলিকমিউনিকেশন, অনেক সময় ইলেকট্রিক্যালও এই কোর্সগুলো পড়ানো হয়, তো সেই ক্ষেত্রে এই প্যারিটি মানে বিট নিয়ে আমাদের একটা আলাদা ম্যাথমেটিক্স থাকে। তোমাকে একটা কোর্স সিকোয়েন্স দিয়ে দেয় ম্যাথের জন্য, মনে করো যে এর জন্য অরিজিনাল ডাটাটা হবে এইটা, কিন্তু দেখা গেল টিচাররা ভুল করে এইখানে তোমার একটা বিট হয়তো দিয়ে দিল 1, তুমি তখন এটা রিসিভ করে বুঝতে পারবা এই জায়গাটাতে 1 এর পরিবর্তে 0 হবে। এই প্যারিটি বিট নিয়ে একটা ম্যাথ আছে, তো সেই ম্যাথটা যেহেতু তোমাদের সিলেবাসে নেই কিভাবে আইডেন্টিফাই করে, আমি শুধু তোমাদেরকে এতটুকুই বলতে চাই যে প্যারিটি বিটের কাজ হলো সেন্ডার রিসিভারকে যে ডাটা পাঠালো, রিসিভার কি অ্যাকচুয়ালি ওই ডাটাটাই রিসিভ করছে কিনা এইটা আইডেন্টিফাই করার জন্য প্যারিটি বিট ব্যবহার করা হয়। তবে প্যারিটি বিটের একটা লিমিটেশন আছে, তুমি যে বিট সিকোয়েন্সটা পাঠাইছো ওই বিট সিকোয়েন্সের যদি একটা বিটের পজিশনে এরর থাকে তাহলেই শুধুমাত্র প্যারিটি বিটের মাধ্যমে তুমি এটাকে ডিটেক্ট করতে পারবা। ডিটেক্ট করা বলতে কোন পজিশনে ভুল আছে, সেখানে কি 0 হবে নাকি 1 হবে, এটা তুমি ডিটেক্ট করতে পারবা। কয়টা বিটের পজিশন ঠিক করা যাবে প্যারিটি বিটের মাধ্যমে? অনলি 1 বিট যদি কোথাও ভুল থাকে। এখন অনেকের প্রশ্ন হলো যে স্যার তাহলে 2টা বিট সিকোয়েন্স যদি উল্টাপাল্টা হয় তখন আলাদা মেথড আছে। এগুলো আমরা যখন কোডিং টেকনিক গুলো যখন পড়ানো হয় অনার্স মাস্টার্সে তখন এইগুলো নিয়ে আমাদের আলোচনাগুলো আছে, তো যেটা তোমাদের এখন লাগবে না। জাস্ট আমি মূল কথাটা যেটা হাইলাইট করতে চাচ্ছি যে প্যারিটি বিটটা এখন যেরকম তোমাদের কাছে খুব হালকা বিষয় মনে হচ্ছে, আসলে এটা কমিউনিকেশনে কিন্তু বিরাট একটা ইফেক্ট আছে। এটার মাধ্যমেই কমিউনিকেশন গুলো মানে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা বা এরর গুলো কোথায় হচ্ছে, কত নম্বর পজিশনে হচ্ছে, এটা ডিটেক্ট করা যায়, যেন মিসকমিউনিকেশন না হয়। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে প্যারিটি বিট হলো অনেক সময় পাঞ্জাবি টেস্ট পেপারে দেখলাম এমসিকিউ আসছে কয় ধরনের, অ্যান্সার হবে হলো 2 ধরনের। কি কি আমি একটু বলি, 2টা টার্ম বলার পিছনে কারণ আছে, তাহলে একটা জিনিস জানতে পারবা। একটা হলো ইভেন প্যারিটি, আরেকটা হলো অড প্যারিটি। প্যারিটি বিট হলো 2 ধরনের, এটা আমি এমসিকিউ এর জন্য ইনফরমেশনটা বলছি। ইভেন প্যারিটি আর হলো অড প্যারিটি। এখন এই যে লাস্টের যে বিটটা প্যারিটি বিট, এখানে আমি 0 দিয়ে লিখেছি, কিন্তু এই পজিশনটা ব্যবহার হতে পারে 0 অথবা 1। এখন প্রশ্ন হলো স্যার কখন 0 হবে কখন 1 হবে? ইভেন মানে কি বলতো? জোড় না? ইভেন মানে হলো জোড়। তুমি যদি মনে করো যে একটা বিট সিকোয়েন্সকে তুমি জোড়ে কনভার্ট করবা, তাহলে দেখতে হবে এখানে কতটা 1 আছে। দেখো তো এই সিকোয়েন্সে কতটা 1 আছে? 2টা। 2টা আছে। তাহলে তুমি যদি ইভেন প্যারিটি বানাতে চাও তাহলে এখানে এই লাস্টের এই বিটটা প্যারিটি বিটের জায়গায় 0ই বসাতে হবে, কারণ তুমি যদি এখানে 1 বসাও তাহলে 1 হয়ে যাবে 3টা, 3 তো তোমার বিজোড়। তাহলে এখানে 1 কখন বসাবো, এইটার জন্য আমি উদাহরণ দিচ্ছি। যদি আমি অড প্যারিটি বানাতে চাই একটা সিকোয়েন্সকে, তাহলে এখানে আমার 0 পরিবর্তে কি ইউজ করতে হবে? 1। তাহলে এখানে 1। আগে থেকে 1 আছে 2টা আর একটা মিলে 3টা, তাহলে 3টা হলো অড প্যারিটি হবে।
আর যদি আমি এটাকে ইভেন প্যারিটি অবস্থায় রাখতে চাই তাহলে এখানে অলরেডি দুইটা এক আছে, তার মানে এটা জোড় পজিশনে আছে, তাহলে লাস্টের বিটটা 0 হবে। এগুলো নিয়ে আমাদের অনেক ক্যালকুলেশন থাকে, তোমাদের যেহেতু লাগবে না তাই আর অত কিছু আলোচনা করছি না। আমি জাস্ট কয়েকটা কথা বললাম, এগুলো এমসিকিউ তে কিছু কিছু জায়গায় ক্রিটিক্যালি আসছে। এই ব্যাপারগুলো কখন লাগে, যখন তোমার অ্যাডমিশন টেস্ট গুলো হয় তখন একটু ডিপ লেভেল থেকে কোশ্চেন দেওয়া হয়, তুমি ব্যাপারটা জানো কিনা। এখন বইয়ে হয়তো শর্টকাট করে ফেলতে পারে যেটা বোর্ড বই বের হয়েছে, কিন্তু আগের বইগুলোতে দেখবা যে অনেক রাইটারই কিন্তু এগুলো আলোচনা করেছে আলাদাভাবে। তো এখান থেকে পরীক্ষায় 1 মার্কের একটা প্রশ্ন আসে, প্যারিটি বিট কাকে বলে। এইটাতে আমি অনেকগুলো কথা বলছি এমসিকিউ এর জন্য, তো এখন সংজ্ঞাটা কিভাবে লিখবা ভুলে যেতে পারো, এই জন্য এখানে আমি সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। বাইনারি ডেটা বা কোডকে এক স্থান থেকে অন্য স্থানে বা ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য এর সাথে যে অতিরিক্ত বিটটা যুক্ত করা হয় তাকে প্যারিটি বিট বলা হয়। মূলত কি কাজে এটা ব্যবহার করা হয়, ভুল নির্ণয়ের জন্য। আরেকটা কথা বলে দিয়েছি, কখনো যদি এমসিকিউ দরকার লাগে যে প্যারিটি বিট কয়টা বিটের পজিশনের ভুল শনাক্ত করতে পারে বা ডিটেক্ট করতে পারে, তাহলে কয় বিটের পজিশন ডিটেক্ট করতে পারে বলছিলাম একটু আগে, স্যার একটা। একটা। এটা একটা প্যারিটি বিটের লিমিটেশন বা সীমাবদ্ধতা। বেশি বিটে এরকম থাকলে তখন অন্য টেকনিক ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আজকি কোডের আমরা তো অনেক কিছু জানলাম, অসুবিধাটা আসলে কি কি? অসুবিধাটা বলতে গেলে এখানে হাইস্ট আমরা 256টা ইউনিক সিম্বল রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু আমাদের পৃথিবীতে যতগুলো মানুষ আমরা কম্পিউটার কমিউনিকেশন করি, আমরা যারা বাংলা ভাষা ব্যবহার করি তারা করি, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান সবাই করে। আমরা যদি পুরো পৃথিবীর সকল মানুষের ল্যাঙ্গুয়েজ গুলোকে কম্পিউটারে কোডভুক্ত করতে চাই তাহলে কি এই 256টা রিপ্রেজেন্টেই সম্ভব? না স্যার। সম্ভব না, তাহলে এটা একটা অসুবিধা। তো যার কারণে এখানে শুধু কি কি আমরা পাচ্ছি, এখানে শুধু ইংরেজি ভাষার বর্ণমালা, অঙ্ক চিহ্ন আর কিছু স্পেশাল ক্যারেক্টার কম্পিউটারকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। আমরা চাইলে এখানে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ইভেন আমাদের বাংলা ভাষাও আজকি কোডের ভিতরে কিন্তু ইনক্লুডেড নাই। তাহলে এটা আমরা একটা অসুবিধা হিসেবে বললাম। তাহলে আজকি কোডের থেকে এমসিকিউ যদি আসে, আজকি কোড কত বিটের কোড, তাহলে যদি 7 বিট 8 বিট দেওয়া থাকে জ্ঞানমূলক প্রশ্ন হলে 8 বিট আপডেটেডটা অ্যান্সার করবে। এরপর যদি তোমার পরীক্ষায় বলে আজকে 7 এর মাধ্যমে কতগুলো ইউনিক 7 রিপ্রেজেন্ট করা যায়, তাহলে 2 টু দি পাওয়ার 7 করবা। যদি আজকে 8 এর কথা বলে তাহলে 2 টু দি পাওয়ার 8 করবা। এছাড়া প্রশ্ন আসতে পারে যে আজকে কোডের ডান পাশের 4 বিটকে কি বলা হয়, সংখ্যাসূচক বিট বা ভ্যালু বিট। এর বাম পাশের 3টাকে কি বলা হয়, জোন বিট। একদম লাস্ট পজিশনে যেটা ব্যবহার করা হয় কি বলা হয়, প্যারিটি বিট। যে কোনো ভাবে এমসিকিউ, অভিন্ন তথ্য ভিত্তিক এমসিকিউ আসছে দেখলাম, পরবর্তীতে আমি এমসিকিউ যখন পড়াবো তখন দেখাই দিব কিভাবে আসছে। আচ্ছা, এখন আমরা চলে গেলাম হচ্ছে ইবিসিডিআইসি কোডে। ইবিসিডিআইসি যদি আমরা প্রথমত ফুল ফর্ম বলি তাহলে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড। এই কোডটা আমরা পড়ে আসছি না একটু আগে, বাইনারি কোডের ডেসিমাল। আমরা যদি এইটুকু অংশ বলি, দেখো তো এইটার যদি আমরা শর্ট ফর্ম করি তাহলে কি আসে, বিসিডি আসে না? বিসিডি। আচ্ছা, তাহলে এখানে বলেছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল। এক্সটেন্ডেড মানে তো আমরা জানি যে তার থেকে অতিরিক্ত, মানে একটু বড় বা একটু বর্ধিত। তাহলে বিসিডি কোডটা ছিল কত বিটের মনে আছে? বিসিডি কোড ছিল 4 বিটের। আচ্ছা, তাহলে যেহেতু ওইটার থেকে এটা এক্সটেন্ডেড ফরম্যাট বা আপডেটেড একটা ভার্সন, তাহলে অ্যাট লিস্ট এটা আমরা ইজিলি বলতেই পারি যে ওখানে 4 বিট ছিল, এখানে অ্যাট লিস্ট 4 বিটের থেকে বেশি হবে। কত হবে সেটা আমি বলছি, এটা তো আমরা বলতেই পারি যেহেতু এক্সটেন্ডেড। যেমন আমরা যদি বলি যে এই লোকটা ওই মানুষটার বড় ভাই, তাহলে তো ডেফিনেটলি ধরাই যায় যে তার বয়স যদি 25 হয় তাহলে যেহেতু তার বড় ভাই মিনিমাম 26 হবে। কতটা বেশি সেটা ফিক্সড হচ্ছে, এটা হলো 8 বিটের একটা কোড। এবিসিডিআইসি কোডটা হলো 8 বিটের কোড। এটা হলো বিসিডির একটা নতুন সংস্করণ বা আপডেটেড ভার্সন। এই 8 বিটের কোডের ভিতরে 4 বিট হলো জোন বিট আর 4 বিট হলো সংখ্যাসূচক বিট। তাহলে এখানে ব্যাপারটা হলো, আগে জোন বিট ছিল কয় বিটের আজকি কোডে? আজকি কোডে জোন বিট ছিল 3 বিটের। তাহলে ইবিসিডিআইসি তে জোন বিট কত বিটের? পরীক্ষা এমসিকিউ যদি আসে তাহলে 4 বিটের। আর এটা কত বিটের কোড? 8 বিটের কোড। তাহলে বলো তো 8 বিটের যদি কোড হয় তাহলে ইবিসিডিআইসি কতগুলো ইউনিক স্যাম্পল রিপ্রেজেন্ট করতে পারবে? 256। 256টি। এখন অনেকে প্রশ্ন করে যে
স্যার তাহলে তো এটা 256 পর্যন্ত প্রকাশ করা যায়, তো এটা কেন আসলো? এটা বেসিক্যালি ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের ভিতরে কিছু ডিফারেন্সিয়েট ছিল। তো তাদের ল্যাঙ্গুয়েজের ভিতরে কিছু প্রথম দিকে কিন্তু আজকে এটা ছিল না, এটা আমি একটু আগেও বলছি। তখন 128টা স্যাম্পল রিপ্রেজেন্ট করা যেত। তো ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ একসাথে যখন অ্যাড করে এই কমিউনিকেশন গুলো করতো, তখন আসলে এই ইবিসিডিআইসি কোডটা ব্যবহার করা হতো। আর এটা 8 বিটের কোড এবং বিসিটির সাথে অতিরিক্ত 4টা করে জোন বিট লাগা 8 বিটের একটা কোড তৈরি করা হয়, যার মাধ্যমে 256টা তোমার ইউনিক স্যাম্পলকে রিপ্রেজেন্ট করা যেত। আচ্ছা, খেয়াল করে দেখো তাহলে বিসিডি কোডে এখানে বাম পাশে জোন বিট থাকে 4টা। তবে এখানে একটা মজার বিষয় হলো জোন বিটটা আগে থেকেই ফিক্স থাকবে। আবার বলছি, এখানে জোন বিটটা আগে থেকেই ফিক্স থাকবে। যেমন আজকে করে আমরা একটা ভ্যালু বের করে দেখলাম যে এটা এত অংশ যাবে হলো ভ্যালু বিটে, এত অংশ যাবে জোন বিটে। তো ইবিসিডিআইসি কোডের ক্ষেত্রে এখানে জোন বিটটা আগে থেকেই ফিক্স থাকবে। ব্যাপারটা কিরকম? আচ্ছা, তার আগে বলে দিই, যেহেতু এটা 8 বিটের কোড, তাহলে 256টা ইউনিক স্যাম্পল রিপ্রেজেন্ট করা যাবে। আর এখানে জোন বিটটা দেখো বলেই দিয়েছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার জন্য যদি তুমি এবিসিডিআইসি কোড বের করো। আমরা তো জানি বিসিডি কোড 4 বিটের, তাহলে 4 বিটের ভ্যালু আমরা লিখলাম। এরপরে জোন বিটটা অতিরিক্ত 4টা বিট কত হবে এটা বিভিন্ন সংকেতের জন্য বলেই দিয়েছে। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার যদি তুমি বিসিডি মানে ইবিসিডিআইসি কোড বের করো, তাহলে জোন বিট হিসেবে 4টা 1 বসাতে হবে। আর এ থেকে জেড বর্ণের জন্য যদি তোমরা বের করতে চাও, তাহলে এখানে দেওয়া আছে 12, 13, 14, যে কোনোটা ইউজ করতে পারো জোন বিট হিসাবে। অথবা বিশেষ চিহ্নের জন্য তোমার এখানে দেওয়া আছে, যেগুলো জোন বিট হিসাবে ব্যবহার করতে পারো। এগুলো পরীক্ষায় এমসিকিউ তে আসে না, কারণ এখানে যেমন এ থেকে জেড বর্ণের জন্য জোন বিট ব্যবহার করা যায় 3টা। এখন কে কোনটা ব্যবহার করে বের করবে তার জন্য এক একজনের উত্তরটা এক এক রকম হতে পারে। তো যার কারণে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে জাস্ট একটু বুঝাই যে এই কোডটা কিভাবে আসবে। মনে করো 5 এর বিসিডি, তাহলে বিসিডিটা আমরা জানি 4 বিটের কোড, তাহলে 0101 এটা হলো তার বিসিডি কোড। আর আমরা একটু আগে বলে আসলাম যে তাহলে 5 এর ইবিসিডিআইসি কোড কত হবে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার জন্য জোন বিট একটু আগে ফিক্স করা ছিল, কত ছিল? 4টা 1। তাহলে এটা যখন রিপ্রেজেন্ট করা হয়, তাহলে 5 এর বিসিডি কত? 0101। আর জোন বিটটা যেহেতু বাম পাশে লিখতে হয়, তাহলে বাম পাশে কয়টা 1 হবে? 4টা 1। তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, এই যে দেখো বাম পাশে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যার জন্য, আমি এখানে নিয়েছি 5, তোমরা অন্য সংখ্যাও নিতে পারো, সেই ক্ষেত্রে বাম পাশে জোন বিট ব্যবহার করলো 4টা, আর আমরা বিসিডি বের করলাম আরো 4টা। তাহলে এখান থেকে টোটাল বিট কতগুলো হলো? টোটাল বিট হলো 8 বিটের। বুঝা গেছে? এইভাবে এবিসিডিআইসি কোডটা বের করা হয়। তো জাস্ট এটা দেখালাম যাতে তোমাদের কনফিউশন না থাকে যে এটা আবার কিভাবে বের করছে। ওই পুস্তকে অত হয়তো এক্সপ্লেনেশন নাও থাকতে পারে। কোথায় ব্যবহার করা হয়? যেমন আইবিএম মেইন ফ্রেম অথবা এর সমকক্ষ মিনি কম্পিউটার গুলোতে এবিসিডিআইসি কোডটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো তো, যে ASCII কোড পড়ালাম, এবিসিডিআইসি কোড পড়ালাম, তো এই ASCII এর আপডেটেড 8 বিটের কোড আর এবিসিডিআইসি বিসিডির একটা এক্সটেন্ডেড ফরম্যাট, দুইটারই কিন্তু হাইস্ট রিপ্রেজেন্টেশন 256 পর্যন্ত। তাহলে এই যে দুইটা কোডিং পদ্ধতি আমরা শিখলাম, এই দুইটার কোনোটা দিয়েই আমাদের বাংলা ভাষা, জাপানিজ, কোরিয়ান, চীন এগুলো দেশের ভাষাকে আসলে রিপ্রেজেন্ট করা সম্ভব? কারণ চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এদের অ্যালফাবেট তো চিন্তা করলে 10,000, 20,000, 30,000 এরকম। ইভেন আমাদের বাংলা ভাষাও কি বিসিডিআইসি কোড এবং ASCII কোডের ভিতর আছে কিনা আগে সেটা বল, আছে? না স্যার। নাই। তাহলে নিশ্চয়ই এমন একটা কোডিং পদ্ধতি দরকার যেটা ব্যবহার করলে পুরো ওয়ার্ল্ডের মানুষ কম্পিউটার কমিউনিকেশন করতে পারবে। তাহলে সেই কোডটাকে বলা হয় ইউনিকোড। এখানে একটা সি মিসিং হয়ে আছে, যাই হোক। ইউনিকোডের ফুল ফর্ম হলো ইউনিভার্সাল কোড। মানে কিছু সায়েন্টিস্টরা চিন্তা করলো, যেমন অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল প্রকৌশলী এই ইউনিকোডটা উদ্ভাবন করে। তারা চিন্তা করেছিল আসলে পুরো পৃথিবীর মানুষের, যে কোনো দেশের মানুষের অ্যালফাবেট বা ভাষাগুলো যদি আমরা কম্পিউটারে কোডভুক্ত করি, তাহলে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশনটা ইজিয়ার হবে।
তখন তারা এই ইউনিকোডটা তৈরি করে। তো ইউনিকোডটা কত বিটের? ইউনিকোডটা 16 বিটের। তাহলে খেয়াল করে দেখো, 16 বিট যদি হয়, 1 বাইট মানে তো 8 বিট, 2 বাইট মানে 16 বিট, এই জন্য 2 বাইট বা 16 বিট যেটাই বলো না কেন, তাহলে কতগুলো ইউনিক স্যাম্পল রিপ্রেজেন্ট করা যাবে? এটা ঢাকা বোর্ডে এমসিকিউ আসছিল। 2 টু দি পাওয়ার 16, আগে যেরকম 7 এর জন্য 7 বসাইছিলাম, 8 এর জন্য 8 বসাইছিলাম, এইখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16 বসাতে হবে। তাহলে 65,536টা ইউনিক আইডেন্টিটি দেওয়া যাবে। তাহলে কি কোনো দেশের ভাষাকে আর কম্পিউটারে বাদ যাবে? এখন পর্যন্ত যা পাওয়া যায় কোনো দেশের ভাষায় বাদ যায় না। সব দেশের ভাষাগুলোই এই ইউনিকোডের ভিতরে ইনভলভ আছে। 65,536 এটা তো অনেক বড় ভাষা, মানে অনেকগুলো স্যাম্পল এর ভিতরে আছে। তাহলে এখন তোমরা বলো তো যে আমরা যদি বলি যে আমরা বাংলা ভাষা, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এইগুলোর জন্য কোন কোড ব্যবহার করা হয়, তাহলে কি অ্যান্সার হবে? ইউনিকোড। ইউনিকোড। অথবা ইউনিকোড। পরীক্ষার প্রশ্নটা এইভাবে আসতে পারে, বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত? তাহলে ইউনিকোড। কত বিটের কোড? 16 বিটের অথবা 2 বাইট। কতগুলো ইউনিক স্যাম্পল রিপ্রেজেন্ট করা যায়? 65,536টা। আচ্ছা, এখন আমাকে বলো তাহলে ASCII কোড যেটা আমরা কিবোর্ডে ব্যবহার করি, এই কোডটা কোথায় গেল? এটা কি বাদ হয়ে গেল ইউনিকোড আসার পরে? এটা একটা ভাইটাল প্রশ্ন। বাদ হয়ে কিন্তু যায় নাই। 256, দ্যাট মিনস 0 থেকে 255 হলেই তো 256টা স্যাম্পল হয়। এটা আগে যা ছিল এখনো তাই আছে, বাট যেগুলো আসলে ASCII-তে প্রকাশ করা সম্ভব হয় নাই, যে স্যাম্পল গুলো, সেগুলো ইউনিকোডে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, বাংলা ভাষা, এগুলো বিভিন্ন দেশের ভাষাগুলো ইনক্লুডেড করলে ইউনিকোডের মাধ্যমে। আর যেগুলো আগে যেমন ইংলিশ অ্যালফাবেট গুলো ছিল, বিভিন্ন স্যাম্পলস, সাপোজ ডট, সেমিকোলন, স্পেশাল ক্যারেক্টার যেমন @ এগুলো আগে যা ছিল এখনো তাই আছে। বোঝা গেছে না? যায়নি? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, ইউনিকোডকে কেন সার্বজনীন কোড বলা হয়? কারণ হচ্ছে এই কোডের সাহায্যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকেই কম্পিউটারে কোডযুক্ত করা যায় বা বোঝানো যায়। এই জন্য ইউনিকোডকে সার্বজনীন কোড বলা হয়। তো এই যে যেটা আমি প্রশ্ন করেছিলাম, এখানে অ্যান্সারটা দেওয়া আছে। ইউনিকোডের প্রথম 256 কোডটা ASCII কোডের অনুরূপ, তাই বলা যায় ইউনিকোড ASCII কোডের সাথে কম্প্যাটিবল। মানে হচ্ছে এখানে দুটা একসাথে করে দেওয়া আছে। ASCII কোডে আগে যা ছিল এখনো তাই আছে, এরপরে যেগুলো আসলে প্রকাশ করা সম্ভব হয় নাই সেগুলো ইউনিকোডের হেল্প নেওয়া হচ্ছে, দুইটাকে অ্যাকুমুলেট করা আছে। যার কারণে আমরা গুগলে সার্চ করলে অ্যাকুমুলেট করা থাকার কারণে, যেমন আমরা অভ্র কিবোর্ড ইউজ না করলে কিন্তু পাওয়া যায় না। যেমন বাংলাদেশে কিবোর্ড গুলোতে বা প্রশ্নপত্র টাইপের ক্ষেত্রে বিজয় ইউজ করা হয়, কিন্তু এখন অনলাইন ব্যবস্থায় সবকিছুই চলে কি ইউনিকোডে। যার কারণে আমরা চাইলে কিন্তু বিজয় ফন্টটা ব্যবহার করতে পারি না অনলাইন।